নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি কুসুমের পরবর্তী পর্ব শুরু করছি। তো আমরা প্রথমেই দেখছি যে ঈশান দৌড়তে দৌড়তে একটি ফাইল হাতে নিয়ে এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে সই করতে বলছে এবং বলছে যে এই প্রজেক্টটা হলো, এই ফাইলের মধ্যে যে প্রজেক্টের কথা লেখা রয়েছে সেই প্রজেক্টটা হলো আয়ুষ্মান গাঙ্গুলির একটি ড্রিম প্রজেক্ট। এবং এই প্রজেক্টে রয়েছে যে অনাথ আশ্রমের শিশুদের জন্য বোর্ডিং স্কুল করা হবে এবং গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম ওল্ড এজ হোম চালায়, সেই ওল্ড এজ হোমের বৃদ্ধাশ্রমের মানুষজনই শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে সেই অনাথ আশ্রমের বোর্ডিংগুলোতে। তার ফলে বৃদ্ধাশ্রমের মানুষজন যারা সন্তানদের থেকে দূরে রয়েছে, ওনারা যেরকম নিজের সন্তানদেরকে খুঁজে পাবেন অনাথ আশ্রমের ছাত্রছাত্রীদের মধ্যে, সেই রকম অনাথ আশ্রমের বাচ্চারাও নিজেদের বাড়ির লোককে খুঁজে পাবে বৃদ্ধাশ্রমের মানুষজনের মধ্যে। সুতরাং এটা একটা নোবেল প্রজেক্ট, একটা মহান উদ্দেশ্য নিয়ে এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে। সুতরাং এই প্রজেক্টটায় একদমই দেরি করার উচিত না। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলল যে আমি তো তোমাদেরকে বললাম যে কোনো রকম এই প্রজেক্ট স্টার্ট করা হবে না, এই প্রজেক্ট বাতিল করে দেওয়া হবে। তখন রাজ বলছে যে কেন ইন্দ্রাণী, তুমি তো মনে মনে চিন্তা করেছিলে যে মানুষের ভালোর জন্য, সকলের উন্নতির জন্য এবং সকলে যাতে তাদের পরিবারকে পায়, সেই জন্য অনাথ আশ্রমের এবং বৃদ্ধাশ্রমের মানুষজন যেন পরস্পরের মধ্যে নিজের পরিবারকে খুঁজে পায়, সেই জন্য ইন্দ্রাণী তুমিও তো এই প্রজেক্টটার ব্যাপারে খুব উৎসাহী ছিলে। রাজ বলছে তাহলে তুমি কেন এখন এই প্রজেক্টটা থেকে দূরে সরে আসছো? তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে যে আমার ব্যবসা, আমার তৈরি প্রজেক্ট, আমার ব্যবসা, এই পুরো ব্যবসাটা হচ্ছে আমার নিজের তৈরি, ঠিক আছে? সুতরাং আমার তৈরি বিজনেস, আমার তৈরি ব্যবসায় আমি কি করব না করব সেই ব্যাপারে আমি কারোকে কৈফিয়ত দেব না। আমি যেটা ভালো মনে করব, আমি আমার ব্যবসার ব্যাপারে সেটাই করব। এই রকম যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে, তখন ইন্দ্রাণী গাঙ্গুলির ফোনে কুসুমের ফোন আসে। কুসুমের ফোন আসতে দেখে ঈশান তো খুব অবাক হয়ে যায়। ঈশান বলে যে কুসুমের ফোন মায়ের ফোনে, আর ইন্দ্রাণী গাঙ্গুলি ফোনটা আসার সাথে সাথেই একদম দৌড়ে ভেতরে চলে যায়, ভেতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কুসুমের সাথে কথা বলতে আরম্ভ করে দেয়। তখন ঈশানের মনে সন্দেহ হয় যে কুসুমের ফোনটা আসার সাথে সাথে মা ছুটে গিয়ে ঘরের ভেতর গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে কেন কথা বলতে শুরু করলো। যাই হোক, এবার আমরা দেখছি যে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুমের মধ্যে কথোপকথন হচ্ছে। তো ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলছে যে কুসুম, তুমি হঠাৎ আমাকে এই সময় ফোন করলে? তখন কুসুম বলছে যে হ্যাঁ দেবীমা, আমি আপনাকে একটু খুব দরকারি কথা বলার জন্য এই সময় ফোন করে আপনাকে বিরক্ত করলাম, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমাকে আপনাকে দরকারি কথাটা বলতেই হবে। কি কথা? ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে। তখন কুসুম বলছে দেখুন, আমি মনে মনে ভাবলাম যে আমি তো বেশ অনেক দিনই আপনাদের থেকে আপনাদের সাথে রইলাম, তারপর কালকে গাঙ্গুলি বাড়িতে গিয়ে সারাটা দিন অনেক হাসি ঠাট্টা আনন্দ খাওয়া দাওয়ার মধ্যে দিনটা অতিবাহিত করলাম। ছোট সাহেব এবং আমি খুবই খুশি হয়ে সারাটা দিন গাঙ্গুলি বাড়িতে সময় কাটালাম। তাই আমি ভাবছি যে আমি যে আপনার থেকে সময় চেয়েছিলাম 2-3 দিন গাঙ্গুলি বাড়ি ছেড়ে, আয়ুষ স্যারের জীবন ছেড়ে, ছোট সাহেবের জীবন ছেড়ে চলে যাওয়ার জন্য 2-3 দিন সময় চেয়েছিলাম, সেই 2-3 দিন সময় চাওয়াটা বোধহয় আমার ঠিক হয়নি। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো কিছু না শুনেই বলছে ও, তার মানে তোমার মত বদলাতে শুরু করেছে, তোমার মন বদলাতে শুরু করেছে। তুমি যে আমায় কথা দিয়েছিলে যে তুমি তুমি আমাদের ছেলেদের মধ্যে আমার আয়ুষকে ছেড়ে
তুমি তো জানোই যে তুমি আয়ুষ, ঈশান দুজনের সঙ্গেই বন্ধুত্ব করে ২ ছেলেকেই আমার থেকে দূরে সরিয়ে নিয়েছো। কিন্তু তুমি যে আমাকে কথা দিয়েছিলে যে তুমি ২-১ দিনের মধ্যেই আমার বড় ছেলে আয়ুষকে, যাকে তুমি বিয়ে করে ফেলেছো, সেই আমার বড় ছেলে আয়ুষকে ছেড়ে চলে যাবে। এখন তোমার মনে হচ্ছে যে এটা ঠিক নয়। তুমি তোমার সময়সীমাটা বাড়াতে চাইছো। জানতাম তুমি এটাই করবে। তুমি আসলে আয়ুষকে ছেড়ে যাবার কোনোদিনই ইচ্ছা প্রকাশ করোনি। মন থেকে তোমার আয়ুষকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। আসলে তুমি আমাকে ভুল বিশ্বাস করতে চেষ্টা করেছো। তুমি আমাকে আসলে বিশ্বাস করাতে চেষ্টা করেছো সব মিথ্যে, যে তুমি আয়ুষকে আমার কাছে ফিরিয়ে দেবে। তোমার এই সমস্ত প্রতিশ্রুতি মিথ্যে। তুমি আয়ুষকে ছেড়ে কোনোদিনই যাবে না। তুমি চলে যাবে বলেছিলে, কিন্তু এখন আসল কথাটা তোমার মুখ দিয়ে বেরোচ্ছে। যেমন তুমি এখন আমাকে বলছো যে তোমার পক্ষে আর আর আরো 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 অনেক বেশি সময় চাই। এটা এটা তুমি করবে আমি জানতাম, কারণ তুমি তোমার সময়সীমাটাকে বাড়াবে। আর তুমি এইভাবেই তুমি এই বাড়িতে থেকে যাবে, আমার গাঙ্গুলি পরিবারে থেকে যাবে, আমার আয়ুষের জীবনে থেকে যাবে। তখন কুসুম বলছে শান্ত গলায়, না দেবীমা, না, আপনি আবার আমার কথার ভুল বুঝছেন। আমি আপনার কাছে আর সময় চাইতে নয়, বরং উল্টো কথাটা বলতে এসছি। তাই জন্য আমি আপনাকে ফোন করেছিলাম। উল্টো কথাটা কি বলতে চেয়েছো? সেটা আবার কি? এই মুহূর্তে ছোট সাহেব অফিসে গেছে। গতকাল কুসুম তখন বলছে যে এই মুহূর্তে ছোট সাহেব অফিসে গেছে, তাহলে এখন ঘর ফাঁকা। আর তাছাড়া কালকে ছোট সাহেব আপনাদের পরিবারের সঙ্গে সারা দিন যা আনন্দ করে সময় কাটিয়েছে, তারপর সারাক্ষণই আমাকে আপনাদের ব্যাপারে, আপনাদের সকলের সাথে থাকার ব্যাপারে খুবই ইচ্ছা প্রকাশ করেছে। তাই আমি আর ২-১ দিন সময় চেয়ে আর দেরি করতে চাই না। আমি চাই আমি আজই ছোট সাহেবকে ছেড়ে আমি চাই যে আমি আজই ছোট সাহেবকে ছেড়ে চলে যাই। এখন ছোট সাহেব অফিসে গেছে, বাড়িতে কেউ নেই। তাই আমি যদি এখন ঘর ছেড়ে চলে যাই, তাহলে ছোট সাহেব জানতেও পারবে না। আমি এমন জায়গায় চলে যাব নিরুদ্দেশের পথে, যে ছোট সাহেব জীবনেও আমাকে খুঁজে পাবে না। ছোট সাহেব আমাকে অনেক খুঁজবে, তারপর একদিন হাল ছেড়ে দেবে। ছোট সাহেব আপনার কাছেই ফিরে আসবে। ছোট সাহেব সম্পূর্ণরূপে আপনারই হয়ে যাবে দেবীমা। তখন আপনি আপনার পছন্দ মতন মেয়ের সাথে ছোট সাহেবের বিয়ে দিয়ে দেবেন। আমাকে আর ছোট সাহেব মনে রাখবেন না। তখন আপনি আপনার মনের মতন বউ এনে গাঙ্গুলি পরিবারকে সাজাবেন। তাই জন্য আমি আজকেই ছোট সাহেবকে ছেড়ে চলে যেতে চাই। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে যে তুমি কি আমাকে বোকা পেয়েছো? তুমি গল্প গল্প বানাচ্ছ? তুমি আয়ুষকে ছেড়ে হঠাৎ চলে যাবে, আর আয়ুষ তোমার কোনো খোঁজ করবে না? আয়ুষ তো তোমাকে পাগলের মতন খুঁজবে, তোমার দিদার বাড়ি, তোমার মালদার বাড়ি, পুলিশকে বলে যেভাবে হোক আয়ুষ তোমাকে খুঁজে বার করবেই। কিন্তু দেবীমা, কুসুম বলছে, কিন্তু দেবীমা, আমি সারা জীবনের জন্য ছোট সাহেবকে ছেড়ে চলে যাব। ছোট সাহেবের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবো না। ছোট সাহেবের সঙ্গে কোনো দিন দেখা করব না। ছোট সাহেবের সঙ্গে কোনো দিন যোগাযোগ রাখবো না। তাহলে তো আপনি আপনার ছেলেকে ফিরে পাবেন। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে, এইভাবে এই বুদ্ধি নিয়ে তুমি আয়ুষকে ছেড়ে চলে যাবার কথা বলছো? আয়ুষ কোনোদিনই তোমায় ছাড়বে না। তাহলে আয়ুষ সারা জীবনই তোমায় খুঁজে বেড়াবে, এবং অবশেষে একদিন আয়ুষ ঠিকই তোমায় খুঁজে বার করবে। তাই জন্য তুমি ইচ্ছা করে এই রকম হঠাৎ করে চলে যাওয়ার নাম করে তুমি আসলে আয়ুষের কাছাকাছি আরও যেতে চাইছো। আর এইভাবে গেলে কি আয়ুষ তোমাকে ভুলে যাবে? তাহলে আমি কি করব? তখন কুসুম বলছে, তাহলে আমি কি করব দেবীমা? আপনিই বলে দিন। তাহলে আপনি আমায় এমন কোনো বুদ্ধি দিন, আমার সীমিত বুদ্ধিতে তো আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। তাহলে আপনি আমাকে এমন কোনো পথ বলে দিন, যাতে ছোট সাহেব নিজে থেকেই আমার থেকে দূরে সরে যায়। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলছেন যে পথ আমি কেন বলবো? তুমিই তো বলেছিলে যে যে পথে তুমি হাঁটবে সেই পথের খোঁজ তুমি নিজেই করবে। এখন তুমি আমাকে সেই পথের সন্ধান দিতে বলছো?
তুমি যদি আদৌ তোমার যদি কোনো ইন্টেনশন থেকে থাকে আমার আয়ুষকে ছেড়ে চলে যাবার, তাহলে এমন পরিস্থিতি তৈরি করো, এমন পথ তৈরি করো, এমন পরিস্থিতি তৈরি করো যাতে আয়ুষ নিজে থেকেই তোমার উপর প্রচণ্ড বিরক্ত হয়, তোমাকে একটুও না ভালোবাসে, তুমি চলে গেলে একটা বাড়ির জন্য তোমার দিকে ফিরে না চায়, তোমার মুখের মানে কি বলবো, তোমার মুখও না দেখতে চায়, তোমাকে এমনই এমনই ঘেন্না পাবে, এমনই তুমি পরিস্থিতি তৈরি করো। তখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে শান্ত স্বরে কুসুম বলছে, কিন্তু দেবী মা, সেটা কিভাবে সম্ভব হবে? আপনিই বলুন না, আপনার কথা রাখতে গেলে আমাকে আর কি কি করতে হবে আপনিই বলুন। ইন্দ্রাণী গাঙ্গুলি বলছেন, এমন কিছু করতে হবে যাতে তোমাদের ডিভোর্স হয়। কুসুম বলছেন, এ কি বলছেন, এ কি বলছেন, ডিভোর্স দেবীমা? তখন দেবীমা বলছে, ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে, কই ভুল তো কিছু বলিনি, তুমি আমার ছেলেকে 7 পাকে ঘুরে বিয়ে করেছো, সেই জায়গা থেকে তুমি আজকে যদি সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে গেলে এবং আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে গেলে তোমাকে তো ডিভোর্স করিয়ে নিয়ে যেতে হবে, এটাই হবে তোমার পাপের চরম প্রায়শ্চিত্র, এটাই হবে তোমার পাপের চরম প্রায়শ্চিত্র। কুসুম তখন বলছে, কিন্তু দেবীমা, ছোট সাহেব তো, ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে, এখনো কিন্তু তো, তুমি তো বলো যে আমার কথা তোমার কাছে বেদবাক্য, তাই যদি হয় তাহলে তুমি এত কিন্তু পরন্তু যদি এই কথাগুলো বলছো কেন? তোমার তোমার ওপর কিন্তু আমার কোনোদিনই বিশ্বাস ছিল না, তোমার কথা শুনে কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না, আমি যেটা আশঙ্কা করেছিলাম সেটাই মনে হচ্ছে, যে তুমি কিছুতেই আমার আয়ুষের জীবন থেকে যাবে না। তুমি যদি সত্যি আমার আয়ুষের জীবন থেকে যেতে চাও তাহলে এমন পরিস্থিতি তৈরি করো যাতে আয়ুষ তোমাকে দেখে ঘেন্না পায়, তোমার মুখদর্শন না করে, তোমাকে ডিভোর্স দিয়ে আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করে, বলে ইন্দ্রাণী গাঙ্গুলি ফোনটা রেখে দেয়। এবং কুসুম মনে মনে বলে, হ্যাঁ দেবীমা, আমি এমনই পরিস্থিতি তৈরি করব যাতে ছোট সাহেব আমাকে দেখে ঘেন্না পায় এবং সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে আপনার পছন্দ করা মেয়েকে বিয়ে করে। এবার দেখাচ্ছে যে মীনাক্ষী গাঙ্গুলি শপিং করে ফিরছে। তখন মীনাক্ষী গাঙ্গুলি মনে মনে বলছে, মুশকিল নেহি নামুমকিন হ্যায়, মুশকিল নেহি নামুমকিন হ্যায়, মুশকিল নেহি হ্যায়, না এটা কি যেন বললো, দাঁড়ান, মুশকিল হ্যায় পর নামুমকিন নেহি, মুশকিল হ্যায় পর নামুমকিন নেহি, এই কথাটা মীনাক্ষী গাঙ্গুলি বলছে যে আমাকে নাকি অনলাইন শপিং করতে দেবে না, তো আমি দোকান থেকে তো প্রচুর প্রচুর শপিং করে নিয়ে এসেছি, বলে মীনাক্ষী গাঙ্গুলি এক গাদা শপিং করে তড়িৎ কাকাকে দিয়ে, মানে সিকিউরিটি গার্ডকে দিয়ে ওই শপিংগুলো সমস্ত জিনিসপত্রগুলো ওনার কাছে রেখে ওনাকে দিয়ে বইয়ে বইয়ে নিয়ে আসছেন ঘরের কাছে। হঠাৎ দেখছে যে কুসুম ফোনে কার সাথে যেন কথা বলছে। তখন মীনাক্ষী বলছে, কাজের মেয়েটার জীবনে আবার কার সাথে অত ঝামেলা বাঁধালো? এই কাজের মেয়ের জীবনে এত ঝামেলা কি, এত অতিষ্ঠ ও কেন? দেখি দেখি এই মেয়ে আবার কার সাথে কথা বলছে, এই মেয়ে আবার কাকে টাকা দেবে বলছে, এ বাড়িতে রান্নাবান্না করে পয়সা রোজগার করে সামান্য কটা, এই টাকা তার, এই টাকাতেই তার চলে না, আবার সে নাকি বলছে যে কাকে টাকা দেবে, দেখি দেখি কান দিয়ে শুনি। তখন কুসুম জোরে জোরে বলছে, শুনতে পাওয়া যাচ্ছে যে কুসুম তখন জোরে জোরে বলছে যে কাকে ফোনে যেন বলছে যে আমাকে একটা ভালো উকিলের সন্ধান দেবেন, আমার কাছে বেশি পয়সা নেই, আমি তো গাঙ্গুলি বাড়িতে রান্নার কাজ করে যেটুকু পাই সেটুকু সামর্থ্য, আমি শুনেছি উকিলদের কাছে গেলে অনেক টাকা লাগে, অনেক খরচ, আমাকে খুব সস্তার মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী একটা উকিল দেবেন, আমার খুব দরকার, একটা উকিলের আমার খুব দরকার, আমাকে উকিল দিন না। বলতে বলতে মীনাক্ষী গাঙ্গুলি চিৎকার করে বলছে, এই কুসুম, তুমি তোমার কিসের জন্য উকিল দরকার? আর মনে মনে নিজের মনে বলছে মীনাক্ষী গাঙ্গুলি, এই রে, আমার বিরুদ্ধে অত্যাচারের মামলা করবে, বধূ নির্যাতনের মামলা করবে নাকি এই কুসুম নামক মেয়েটি, যাকে বাবা ওর সঙ্গে একটু ভালো করে কথা বলি, বলে মীনাক্ষী গাঙ্গুলিকে দেখে ফোনটা ছট করে কুসুম রেখে দিল, রেখে দিয়ে কুসুম যেন থতমত খাওয়ার ভান করছে। তখন মীনাক্ষী গাঙ্গুলি বলছে যে, কি ব্যাপার, যে তুমি কাকে ফোনে বলছো যে উকিল দেবার কথা, তুমি জানো আমার কান সব দিকে খোলা। তখন কুসুম বলছে, উকিল, আমি আবার কাকে উকিল দেওয়ার কথা বলবো, আমি অশিক্ষিত মানুষ, উকিল নিয়ে আমি কি করব, আমার উকিল নিয়ে তো কোনো দরকার নেই,
আমি উকিল নিয়ে কী করব? তখন মীনাক্ষী গাঙ্গুলি বলছে, বেশি বেশি চালাক সাজার চেষ্টা করো না। তুমি আমাকে বোকা বানাচ্ছ? তুমি তো অনেক বড় খেলোয়াড়, তুমি ডুবে ডুবে জল খাও, তুমি গভীর জলের মাছ, তুমি তো ডুবে ডুবে জল খাও, তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? আমি নিজের কানে শুনলাম তুমি বলছো তোমার উকিল লাগবে, বা ঝেড়ে কেসে বলো তো তোমার উকিল কেন লাগবে? তুমি জানো যে আমার চোখ হলো সিসিটিভি, গোটা বাড়িতে আমার চোখ ঘোরে, ক্যামেরা, সিসিটিভি ক্যামেরার মতন ঘোরে। আর তাছাড়া আমি হলাম ভগবান না, আমি যেখানে দেখি সেখানেই সমস্ত কিছু ঠিকভাবেই দেখি। আমি যেখানে যা হয় সব কিছু আমিই সবার আগে দেখতে পাই। এবার আমাকে ঝেড়ে কেসে বলো তো যে তোমার উকিল কেন লাগবে? তখন কুসুম বলছে যে বলছি আর আপনাকে কি আমি বিশ্বাস করে বলবো? তখন মীনাক্ষী গাঙ্গুলি বলছে, বলবো দেবী মাকে, তোমার দেবী মাকে গিয়ে এক্ষুনি বলবো, দিদি দেখো কুসুম কি করছে। তখন কুসুম বলছে, না 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 ছোট ম্যাডাম কাউকে কিছু বলবেন না, ছোট ম্যাডাম কাউকে কিছু বলবেন না, দেবী মাকে বলবেন না। তাহলে শুনুন আমি আপনাকে বলছি, আমি আপনাকে, কুসুম তখন বলছে মীনাক্ষী গাঙ্গুলিকে, জানেন আমি আপনাকে একদম পছন্দ করতাম না, কেননা আপনি তো বারবার আমার সত্যিটা জেনে নেওয়ার চেষ্টা করতেন, কিন্তু এখন আমি আপনাকে পছন্দ করি, কারণ আমি বুঝে গেছি যে আমার আপনার উদ্দেশ্যটা তো এক। তখন মীনাক্ষী গাঙ্গুলি বলছে, কি বলতে চাইছো আমি তো ঠিক বুঝতে পারলাম না, একটু ঝেড়ে কাশো তো দেখি। তখন কুসুম বলল, শুনুন দেবীমা আমাকে ঠিক চিনেছিলেন, আপনিও আমাকে ঠিক চিনেছিলেন। আমি, জানেন, দেবীমা আমাকে ছোট সাহেবকে ছেড়ে দিতে বলেছে। আরে আমি তো পরিকল্পনা করে ছোট সাহেবকে ফাঁসিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু দেবীমা এটা বুঝতে পারার পর থেকেই আমার আর ছোট সাহেবের সম্পর্কটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। নিজের ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে আমার থেকে দূরে করে দেওয়ার আগেই আমি চাই যে নিজের পাওনা গণ্ডাটা আদায় করে নিতে। আমি চাই উকিল ডেকে সমস্ত গাঙ্গুলি বাড়িতে ছোট সাহেবের সম্পত্তির ভাগটা নিজের নামে করে দিতে, যার জন্য ছোট সাহেবকে আমি বিয়ে করেছিলাম, এই জন্যই তো আমি ছোট সাহেবকে বিয়ে করেছিলাম। তখন মীনাক্ষী গাঙ্গুলি বলছে, কি এই জন্য? কুসুম বলছে, হ্যাঁ এই জন্য, গাঙ্গুলি পরিবারের সম্পত্তি হাতানোর জন্যই আমি তো ছোট সাহেবকে বিয়ে করেছিলাম। কি বলছো কুসুম, তোমার মতলবটা কি? ভালো করে তুমি ঝেড়ে কাশো। তখন কুসুম বলছে, আপনি কি ভাবছিলেন যে আমি বাড়ির কাজের লোক হয়ে এমনি এমনি ছোট সাহেবকে বিয়ে করলাম? আমি কুসুম, আমি বাড়ির কাজের লোক, আমি শঙ্কর ড্রাইভারের মেয়ে কুসুম, বাড়ির কাজের লোক হয়ে গাঙ্গুলি পরিবারের বড় ছেলেকে ইচ্ছে করে প্রেমের জালে ফাঁসিয়েছি, যাতে আমি গাঙ্গুলি পরিবারের বড় বউ হয়ে সমস্ত সম্পত্তিটা হাতিয়ে নিয়ে বসতে পারি। এ ব্যাপারে তো আমার আপনার দুজনেরই উদ্দেশ্য এক, তাই নয়? তখন মীনাক্ষী গাঙ্গুলি বলছে, হ্যাঁ মানে কি বলবো বুঝতে পারছি না। তখন বলছে কুসুম, আরে আপনার আমার উদ্দেশ্য তো একই, যাতে আমরা গাঙ্গুলি বাড়ির ছেলেদেরকে বিয়ে করে সুখে শান্তিতে ভালো করে জীবন কাটাতে পারি, নিজেদের জীবনটা গুছিয়ে নিতে পারি। তখন মীনাক্ষী বলছে যে, কুসুম তোমার মতলবটা কি? তোমার আমার মতলব, তখন কুসুম বলছে যে আমার আপনার মতলব যখন একই, তখন আর লুকিয়ে তো লাভ নেই। মীনাক্ষী গাঙ্গুলি বলছে, তোমার আমার মতলব যখন একই, তখন কি করে সতী সাধ্বী মহিলা সেজে ঘুরছিলে বলো তো শুনি? তখন ইন্দ্রাণী বলছেন, ছোট ম্যাডাম, তখন কুসুম মীনাক্ষী গাঙ্গুলিকে বলছে যে, ছোট ম্যাডাম আমি বিয়ের আগে ছোট সাহেবের সঙ্গে কোনো রকম ঝামেলায় যেতে চাইছিলাম না। আসলে যতক্ষণ না এই সম্পত্তির ভাগ আমি পাচ্ছি, ততক্ষণ না ছোট সাহেবকে আমি রাগাতে বা চটাতে বা ছাড়তে চাইছি না। আমার বাবা তো এই বাড়িতে ড্রাইভারের কাজ করে সামান্য কয়েকটা টাকা মাইনে পায়, পায়রার খোপের মতন ঘরে থাকা ছাড়া আর কিছুই পেল না, কিন্তু আমি বাবার মতন জীবন কাটাতে চাইনি। আমি নিজের আখেরটা গুছিয়ে নিতে চেয়েছি। আমি চেয়েছি গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে আস্তে আস্তে আয়ুষ্মান গাঙ্গুলিকে বশ করে নিজের নামে সম্পত্তিটা লিখিয়ে নিতে, গাঙ্গুলি পরিবারের মালকিন হয়ে যেতে। মীনাক্ষী গাঙ্গুলি বলছে, মা গো মা, তুমি এত বড় খেলোয়াড়, তাহলে আমি তোমায় সত্যিই চিনেছি। চিমটি দিয়ে দেখি তো নিজের কানে ঠিক শুনছি। হ্যাঁ আমি তো ঠিকই শুনেছি, তার মানে আমি এতদিন ধরে তোমাকে যা ভাবতাম তুমি তাই প্রমাণিত হচ্ছে, তাই তো?
বলো। তখন কুসুম বলছে, আরে ছোট ম্যাডাম, কি ঠিক কি ভুল এখন এসব বলে সময় নষ্ট করার সময় নয়। যখন আপনার আমার উদ্দেশ্য এক, তখন একটা ভালো উকিলের ব্যবস্থা করে আমাকে সাহায্য করুন তো, যাতে ছোট সাহেবের সম্পত্তির ভাগটা আমি আইনিভাবে হাতে পেতে পারি। আর আমি যদি ছোট সাহেবের ভাগটা পাই, তাহলে আমি প্রত্যেক সপ্তাহে আপনাকে টাকা দেব কেনাকাটা করার জন্য, আপনাকে শপিং করার জন্য টাকা দেব। তখন মীনাক্ষী গাঙ্গুলি বলছে, বাহ, আমি তো এমনি গাঙ্গুলি বাড়ির বউ হিসেবে প্রচুর টাকা পয়সা পাই, এবার উপরি পাওনা হিসেবে কুসুমটাও যদি আমাকে প্রত্যেক সপ্তাহে টাকা দেয়, ওর খোরপোশের টাকা থেকে বা ওর সম্পত্তির ভাগ থেকে, ওর খোরপোশের টাকা থেকে প্রত্যেক সপ্তাহে আমাকে টাকা দেয় শপিং করার জন্য, তাহলে তো সোনায় সোহাগা। আমি গাছেরও খাবো, তলারও কুড়োবো। ও ঠিক আছে ঠিক আছে, নাও নাও কুসুম, একটা ভালো উকিলের নাম্বার দিচ্ছি, তুমি সেটা লিখে নাও। তুমি যেটা চাইছো এই উকিলই তোমাকে একমাত্র সেটা পাইয়ে দেবে। এই উকিল এই ধরনের মামলা করতে অভ্যস্ত। এই উকিল বড় বড় প্রপার্টি পাইয়ে দিচ্ছে, বাড়ির বউদেরকে ডিভোর্স করিয়ে তাদের সম্পত্তির খোরপোশ হিসেবে মোটা টাকা ব্যবসায়িক সম্পত্তি প্রপার্টি পাইয়ে দেয় এই উকিল। এই উকিলের মাধ্যমে দিদির কাছে সম্পত্তির ভাগ চেয়ে লিগাল নোটিশ পাঠাতে হবে। তখন কুসুম বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইনি নোটিশ পাঠিয়ে দিন, দেবীমার কাছে, এক্ষুনি এক্ষুনি। তখন মীনাক্ষী গাঙ্গুলি বলছে, তোমার তো আর দেখছি তস হয়েছে না কুসুম, এইভাবে না, আয়ুষের সই লাগবে। আয়ুষের সই নিয়ে তুমি দিদির কাছে একটা আইনি নোটিশ পাঠাও, সমস্ত সম্পত্তির ভাগ চেয়ে তুমি দিদির কাছে আইনি নোটিশ পাঠাও। আর মনে রেখো, তুমি কথা দিয়েছো যে সম্পত্তির ভাগ পেলে তুমি সেখান থেকে আমাকে শপিং করার জন্য মোটা টাকা প্রত্যেক সপ্তাহে দেবে। কথা রাখবে কিন্তু, তুমি একদম চালাকি করবে না, আমার সাথে ঘোল খাওয়ানোর চেষ্টা করবে না। তুমি জানো তো যে তোমার থেকে বড় খেলোয়াড় আমি। তখন কুসুম বলছে, হ্যাঁ হ্যাঁ ছোট ম্যাডাম, আমি আপনাকে কথা দিয়েছি যখন, আমি সম্পত্তির ভাগ পেলে আপনাকে আমি সেখান থেকে টাকা দেব প্রত্যেক সপ্তাহে। বলে মীনাক্ষী গাঙ্গুলি তখন দৌড়ে তার শপিং ব্যাগগুলো নিতে চলে গেল। আর কুসুম মনে মনে বলতে লাগলো, আর কত নিচে নামবো আমি দেবীমাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এই সবই আমার কপালে ছিল। এবার দেখাচ্ছে যে কুসুম নিজের ঘরে সার্ভেন্টস কোয়ার্টারে বসে কুসুম পড়াশোনা করছে, এবং কুসুম পড়াশোনা করার সাথে সাথে তখন দেখাচ্ছে যে মনে মনে ভাবছে যে ডিভোর্স মানে তো সব শেষ, আমি ছোট সাহেবের জীবন থেকে চলে যাব সারা জীবনের মতন, আর ছোট সাহেব আমাকে আর মনেও রাখবেন না। তখন আয়ুষ্মান সেই সময় ঘরে ঢুকছে খাবারের বাস্ক নিয়ে। তখন কুসুম খাবারটা না দেখেই বলছে, আসুন হাত পা ধুয়ে নিন ছোট সাহেব, আমি আপনার জন্য খাবার বেড়ে দিই। তখন আয়ুষ বলছে, না না, এখন তোমার এক্সাম খুব সামনে, আমি তোমায় প্রাইভেটে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। তুমি প্রাইভেটে পরীক্ষা দিতে দিতে স্কুল কলেজ সব পাশ করে একদিন খুব বড় নাম করবে, মায়ের যোগ্য উত্তরসূরি হয়ে উঠবে। সুতরাং তোমাকে এখন মন দিয়ে পড়তে হবে, তোমাকে এখন টাইম ওয়েস্ট করলে চলবে না, সময় নষ্ট করলে চলবে না। আমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছি, আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি শুধু মন দিয়ে শুধু পড়াশোনা করো। তখন কুসুম একটা ফাইলের মধ্যে একটা ফর্ম রেখে, ওটা আসলে সম্পত্তির লিগাল নোটিশ, সেটা না বলে আয়ুষকে বিশ্বাসঘাতকতা করে, মানে ভালোর জন্যই আয়ুষকে দিয়ে সই করানোর জন্য বলছে যে, কুসুম বলছে যে, ছোট সাহেব অ্যাডমিট কার্ড কি? অ্যাডমিট কার্ডে কি হয়? তখন আয়ুষ বলছে, অ্যাডমিট কার্ড হলো পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার একটা মানদণ্ড। এই অ্যাডমিট কার্ড থাকলে তবেই প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা হলে বসতে দেওয়া যায়। পরীক্ষা মানে অ্যাডমিট কার্ড হলো সকল পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার প্রমাণ। অ্যাডমিট কার্ড থাকলে তবেই প্রত্যেকটা পরীক্ষার্থী পরীক্ষা হলে বসতে পারে। তো তোমার অ্যাডমিট কার্ডে তো সই করতে হবে। তখন কুসুম বলছে, হ্যাঁ আমার তো বাবা এখন বাইরে, কে সই করবে? তখন আয়ুষ বলছে, আরে আমি তো তোমার স্বামী, লিগাল হাজব্যান্ড, তাহলে আমি তোমার অ্যাডমিট কার্ডে সই করে দিচ্ছি। বলে আয়ুষ সই করতে যাবে, কুসুম বলছে, না না না, আপনি সই করবেন না, আমার এবছর পরীক্ষা দিতে ইচ্ছে করছে না, আমি যদি ফেল করি তাহলে আপনার নাম ডুববে। তখন আয়ুষ জোর করে অ্যাডমিট কার্ড কি লিগাল নোটিশ কিছু না দেখে ওই কাগজে সই করে দেয়, এবং আয়ুষ সই করে দিয়ে বলে, এবার আমি সই করে দিলাম, তোমাকে এবার পরীক্ষায় বসতে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করে আস্তে আস্তে এক একটা ধাপ করে এগিয়ে গিয়ে গাঙ্গুলি পরিবারের মুখ উজ্জ্বল করতে হবে, উচ্চশিক্ষিত হয়ে গাঙ্গুলি পরিবারের যথাযোগ্য পুত্রবধূ হিসেবে তৈরি থাকতে হবে। তখন বলে এবারে আয়ুষ ঘরের ভেতরে চলে গেল।
তখন কুসুম একা দাঁড়িয়ে ভাবতে লাগলো যে ছোট সাহেব আমার কত খেয়াল রাখেন। আমি ৭ জন্ম তপস্যা করেও ছোট সাহেবের মতন জীবনসাথী পাবো না। ছোট সাহেব প্রত্যেকটা ব্যাপারে আমাকে অত্যন্ত বিশ্বাস করেন, ভালোবাসেন। আর সেই ছোট সাহেবের বিশ্বাস নিয়ে আমি ছোট সাহেবকে ঠকাচ্ছি, ছোট সাহেবের বিশ্বাস নিয়ে আমি ছিনিমিনি খেলছি। কিন্তু এই সবটাই তো করছি ছোট সাহেবকে তার মায়ের কাছে, তার গাঙ্গুলি পরিবারের সবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। দেখবেন, কুসুম এরপর প্রার্থনা করছেন, দেখবেন, দেখবেন ঠাকুর, আমি যেন ছোট সাহেবের থেকে দূরে সরে যেতে গিয়ে ছোট সাহেবকে বেশি কষ্ট না দিয়ে ফেলি। ছোট সাহেবের মনে যেন সবার প্রতি ভালোবাসা থাকে, ছোট সাহেব যেন গাঙ্গুলি পরিবারের সবার সাথে মিলে মিশে সুখে শান্তিতে থাকতে পারে। এই বলে কুসুম ঈশ্বরের কাছে প্রার্থনা করে আবার নিজের পড়াশোনায় মন দেয়। এবার দেখাচ্ছে গাঙ্গুলি পরিবারের ড্রয়িং রুম। গাঙ্গুলি পরিবারের ড্রয়িং রুমে সবাই মিলে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বোঝাচ্ছে। রাজ বলছে যে একটা নোবেল কজ, একটা ভালো কাজে আয়ুষ এই প্রজেক্টটা শুরু করতে চাইছে, তুমি তো এই প্রজেক্টটা শুরু করতে সাহায্য করতে পারো। ঈশান বলছে, মা তুমি তো ভাইদাকে মেনেই নিয়েছো, তুমি তো বলছো যে ভাইদার বিয়ের পরেই এই প্রজেক্টটা হবে। তো ভাইদা তো এখন ম্যারিড, বিবাহিত, এবং ভাইদার বউকে, জাদুকরকে তো তুমি মেনেই নিয়েছো, তার জন্য তো এত সেলিব্রেশন করলে। তুমি ভাইদা আর বৌদিকে যখন মেনেই নিয়েছো তখন এই প্রজেক্টটা শুরু করে দাও। তখন কাকাই বলছে যে হ্যাঁ, এই প্রজেক্টটার জন্য আমাদের অনেক আশা। এই প্রজেক্টটা অন্য কোনো আর ৫টা প্রজেক্টের মতন কোনো বিজনেস ডিল না, তাই জন্য বৌদি তুমি এটা যথাশীঘ্র শুরু করো। ঈশান বলছে, মা তোমার ইগো, জেদ ইগো দূরে সরিয়ে রেখে অনাথ আশ্রমের বাচ্চাগুলোর কথা, ওল্ড এজ হোমের বৃদ্ধাশ্রমের বয়স্কদের কথা ভাবো। অনাথ আশ্রমের বাচ্চাগুলো তাদের গার্জেন পাবে, বাড়ির লোকেদের দেখতে পাবে ওল্ড এজ হোমের বয়স্ক মানুষদের মধ্যে। আর ওল্ড এজ হোমের বয়স্ক মানুষেরা যারা সন্তান থেকে, পরিবার থেকে দূর, ওরা অনাথ আশ্রমের শিশুদের মধ্যে নিজের সন্তানদেরকে খুঁজে পাবে। এত মহৎ একটা কাজ, মা তুমি এই কাজটা যত শীঘ্র সম্ভব শুরু করে দাও। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে, না আমি কখন কোন কাজ শুরু করব, কেন করব না, এই কৈফিয়ত আমি তোমাদের কারোকে দেব না। এইরকম কথোপকথনের মাঝেই তখন অনুশ্রীও বলল যে জানো মণি, এই আশ্রমের, অনাথ আশ্রমের এবং বৃদ্ধাশ্রমের বয়স্ক মানুষেরা সবাই এই প্রজেক্টের ব্যাপারে কত উৎসাহী। সবাই এই প্রজেক্টের ব্যাপারে মন দিয়ে শুনছিলেন, বলছিলেন। আমরা যখনই ওখানে ইনভেস্টিগেশন করতে যাই তখনই ওনারা জিজ্ঞাসা করেন যে প্রজেক্ট কবে শুরু হবে। তখন মীনাক্ষী গাঙ্গুলি আবার বললেও যে আমি সবাইকে সাবধান করে দিচ্ছি, এই প্রজেক্টের ব্যাপারে কেউ আর কোনো কথা বলবে না। এই প্রজেক্টের ব্যাপারে যা ডিসিশন আমার, এবং আমি ডিসিশন নিচ্ছি যে এই প্রজেক্ট বাতিল করা হবে, এই প্রজেক্টের কাজ শুরু হবে না, এই প্রজেক্ট বাতিল করা হলো। এই সময় হঠাৎ করে উকিল ঢুকছে, দেখাচ্ছে যে একজন উকিল ঢুকে আসছে। তখন মীনাক্ষী গাঙ্গুলি বলছে, উকিল দিদি গো, দেখো ঘরের মধ্যে উকিল ঢুকে আসছে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে, উকিল? উকিল কেন ঢুকেছে? প্রায়ের অ্যাপয়েন্টমেন্ট না করে এখানে উকিল তো ঢোকার কথা নয়, কি ব্যাপার আপনাদের? তখন উকিল বলছে, না আমি এখানে কোনো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট করে ঢুকবো না, আমি এখানে কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট করে ঢোকার ব্যাপারে আসিনি। আমি এখানে আপনাকে একটা লিগাল নোটিশ পাঠাতে এসেছি। আমি এখানে আপনাকে একটি লিগাল নোটিশ, আইনি নোটিশ পাঠাতে এসেছি। তখন সবাই অবাক, সবাই বলছে কিসের নোটিশ? তখন উকিল সাহেব বলছেন যে আয়ুষ্মান গাঙ্গুলি এবং তার স্ত্রী কুসুম গাঙ্গুলি, এই বাড়ি, গাঙ্গুলি গ্রুপ অফ বিজনেস, গাঙ্গুলিদের যত রকম সম্পত্তি, প্রপার্টি, বিজনেস, এই সমস্ত কিছুতে আয়ুষ্মান গাঙ্গুলির অধিকার দাবি করে এই আইনি নোটিশ আমার মাধ্যমে, মানে উকিলের মাধ্যমে এখানে পাঠিয়েছে। আপনারা সই করে দিয়ে আয়ুষ্মান গাঙ্গুলিকে তার সমস্ত সম্পত্তি দিয়ে দেবেন। আয়ুষ্মান গাঙ্গুলিকে তার সমস্ত সম্পত্তি, গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবসা, প্রপার্টি, বিজনেস সমস্ত দিয়ে দিন। তখন
অনুশ্রী বলছে, আপনাকে কে পাঠিয়েছে? আপনি ইচ্ছা করে ভাইদার সঙ্গে আমাদের দূরত্ব তৈরি করার, ঝামেলাঝাটি তৈরি করার জন্যই এসছেন না? কই প্রমাণ কই? আপনার মুখের কথা বিশ্বাস করব না। বলে সবাই মিলে হাতে নিয়ে নোটিশটা দেখলো যে হ্যাঁ, সত্যি করেই তো এইরকম একটি লিগাল নোটিশ পাঠানো হয়েছে। তখন বাড়ির সবাই চিন্তিত মুখে বলছে যে পুরো সম্পত্তিটাই তো আয়ুষের। আয়ুষ আর 2 দিন অপেক্ষা করতে পারলো না? আয়ুষ কেন, আয়ুষ আর কুসুম মিলে আয়ুষ কেন এইরকম একটি আইনি নোটিশ পাঠাতে গেল? গাঙ্গুলি পরিবারের সমস্ত সম্পত্তির ভাগ চেয়ে আয়ুষ কেন এইরকম একটি আইনি নোটিশ ইন্দ্রাণীর কাছে পাঠাতে গেল? এতে তো আরও ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে আয়ুষ্মান গাঙ্গুলির দূরত্ব তৈরি হবে। তখন মীনাক্ষী গাঙ্গুলি বলছে, ওই যে দিদি, এখন তোমার ছেলে আর একা নয়, আয়ুষ বিয়ে করে নিয়েছে। ওই কাজের মেয়ে কুসুম, কাজের মেয়ে কুসুম গোগ্র সাপের বিষের মতন আয়ুষের কানে গোটা দেহে বিষ ঢালছে। তাই জন্যই তো আয়ুষও এখন বিষাক্ত হয়ে উঠেছে। তোমার রক্ত এখন বিষাক্ত হয়ে উঠেছে দিদি। তাই কুসুম আর আয়ুষ মিলে পরিকল্পনা করে এই গাঙ্গুলি পরিবারকে ভাঙতে চাইছে। এই গাঙ্গুলি পরিবারের এত বড় বাড়ি গাড়ি সম্পত্তির সমস্ত ভাগ, বিজনেস, প্রপার্টি, সমস্ত কিছু নিজেদের দখলে করতে চাইছে দিদি। দেখো দেখো কি কাণ্ড। তখন বাড়ির সবাই অবাক। ইন্দ্রাণী গাঙ্গুলি তখন মনে মনে ভাবছে যে কুসুমকে আমি আয়ুষকে ছেড়ে চলে যেতে বলেছি বলে কুসুম রেগে, কুসুম আয়ুষকে ছেড়ে তো যাবেই না, উল্টে কুসুম রেগে আমার মনের কথা, আমি যে কুসুমকে বলেছি যে গাঙ্গুলি বাড়ি ছেড়ে চলে যেতে, এই কথাটা কুসুম আয়ুষকে বলে দিয়ে আয়ুষের চোখে আমাকে আরও ছোট করে দিয়েছে। তাই জন্য আয়ুষ রেগে নিজের মাকে ঘেন্না পেয়ে, না মানে আয়ুষ তার জন্য নিজের মাকে ঘেন্না পেয়ে এত বড় একটা ডিসিশান নিয়েছে। আমার আয়ুষ এত বড় একটা বাজে কাজ করে ফেললো। আমার আয়ুষ ওই কুসুমের পাল্লায় পড়ে এই আয়ুষ আমার এই গোটা বাড়ি সম্পত্তি ব্যবসা দখলের জন্য আমাকে আইনি নোটিশ পাঠালো, শুধুমাত্র ওই শয়তান কুসুমের জন্য বলে ইন্দ্রাণীর মুখটা দেখিয়ে আজকের কুসুমের পর্ব শেষ হলো। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে আমার সোহিনীশ দিশাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। সোহিনীশ দিশাকে সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।